গ্রুপে কেউ একটু SMS দেন তো। মুক্তা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নওরিন আপু কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। শিলা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। ফারজানা লিমন আপু, কি অবস্থা আপনার? স্যার এখনো ঠান্ডা কমে নাই, ওষুধ ও খাচ্ছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ দ্রুত হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ন, কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিরাজ, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। আছি আলহামদুলিল্লাহ ভাই, একটু ঠান্ডা জ্বর আছে আর কি হালকা। ও আচ্ছা আচ্ছা, নিজের যত্ন নাও, ওষুধ খাও, পড়ালেখা করো। জি আর আর যে জি, ভিভো দোয়া রাখবেন ওয়াই ইনশাআল্লাহ। 04, এটা গতদিনও জয়েন করেছিলেন, পরে চলে গেলেন। আপনার নামটা একটু বলবেন প্লিজ, পরিচিতই কেউ হবেন। ভিভো ওয়াই 4 কে, এই ফোনটা কার, নাম কি? স্যার ওইটা না ফারহানা আপু আগের একদিন বললো, ফারহানা হক ফারহানা হক। মনে হয়। আগে একদিন তো আপনি জিজ্ঞাসা করছিলেন, বললো না ফারহানা হক। ও আচ্ছা আচ্ছা, হইতে পারে। শারমিন কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, তাহলে ফারহানা হক, বুঝতে পারছি। ঠিক আছে, আর হয়তো ভুল হবে না। শারমিন ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। গতদিন আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম? গতদিন কত ধারা পর্যন্ত পড়িয়েছিলাম, মনে আছে? 169 ধারা পর্যন্ত। 169 ধারা পর্যন্ত। আজ দুদিন একটু শীত বেশি পড়তেছে। আচ্ছা, আমরা আজকে 170 থেকে শুরু করব। 170 থেকে শুরু করব। পরবর্তী পরীক্ষা হবে
91 থেকে 153 ধারা পর্যন্ত। পরীক্ষা নিব হচ্ছে আগামী সোমবারে। দিতে পারবেন? আজকে তো শনিবার, সোমবারে পরীক্ষা দিতে পারবেন? না স্যার, একটু টাইম দেন। আচ্ছা, তাহলে মঙ্গলবারে নিব, যান। আমরা হচ্ছে 169 পর্যন্ত পড়িয়েছিলাম, পরে হচ্ছে 70। সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত থাকলে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। এটা হচ্ছে 170 ধারা। আর 100, এটা জাস্ট টাইটেলটা পড়বেন আর ভিতরে একবার রিডিং পড়বেন। 170-এর 171-এ চলে যাব। 171-এ বলতেছে ফরিয়াদি বা সাক্ষীগণকে পুলিশ অফিসারের সাথে যেতে বলা যাবে না। মানে কোনো মামলার বাদী এবং সাক্ষীগণকে পুলিশের সাথে যাওয়ার জন্য বাধ্য করা যাবে না। যদি কোনো মামলায় সমন দিয়ে থাকে, সমন দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে পুলিশের সাথে যাইতে বাধ্য করা বা আপনার অন্যান্য সিচুয়েশনে তাকে যাইতে বাধ্য করা যাবে না, যদি না ওয়ারেন্ট ইস্যু থাকে। আর যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে হয়তো নিয়ে যাওয়া যাবে। লতিফ ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা 71 পর্যন্ত পড়ানোর পরে তারপরে আমরা চলে যাব হচ্ছে 200 ধারাতে। 200 ধারাটা শেষ করে তারপরে আমরা 90-এ যাব। 90-এ যেয়ে তারপরে হচ্ছে আমরা 190-এ যাওয়ার পরে তারপরে আমরা 172, 173-এ টাচ করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো আজকে। দেখেন, আমি কিন্তু বলেছিলাম যে মামলা দুইভাবে দায়ের করা যায়, একটা কোর্টে আরেকটা হচ্ছে থানাতে। আমি আজকে একটা মামলা লিখলাম, আজকে 5টা থেকে প্রায় 7:30 পর্যন্ত একটা মামলা লিখলাম, শেয়ার মামলা। তা এই মামলাটা আমি দায়ের করব কোন জায়গা? কোর্টে। আর যদি আমার পার্টিকে বলতাম যে আপনি থানাতে যান, থানাতে যে মামলা করেন, তাহলে কিন্তু আর মামলা লেখা প্রয়োজন ছিল না। তাহলে এই যে শেয়ার মামলাটা আমি লিখলাম 406, 420, 506-2 এই ধারাগুলো দিয়ে। এখন এই মামলাগুলো আমি যখন যেদিন আমি ফাইলিং করব, ম্যাজিস্ট্রেট প্রথমে কি করবেন, এই মামলা যে বাদী আছে সেই বাদী তো কোর্টে উপস্থিত থাকবে, তার জবানবন্দি গ্রহণ করবে। আর আমরা মামলাটা দায়ের করব কি লিখিতভাবে। এটা লিখিত হইতে পারে, মৌখিকও হইতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে মামলা দুইভাবে দায়ের করা যায়, একটা কোর্টে আর একটা হচ্ছে থানাতে। তাহলে শেয়ার মামলা যেগুলো কমপ্লেন রেজিস্টার্ড, অভিযোগ দিয়ে যে মামলাগুলো দায়ের করা হয়, সেই মামলাগুলো যাবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন এই যে শেয়ার মামলা, এগুলোকে নালিশি মামলা বলা হয়। মানে নালিশ করার মাধ্যমে যে মামলা বিচারক তার কগনিজেন্সে নেয় বা আমলে নেয়, নিয়ে যে মামলার বিচার হয় সেটাকে বলা হয় নালিশি মামলা বা শেয়ার মামলা, কমপ্লেন্ট রেজিস্টার্ড। দেখেন, নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ফরিয়াদিকে এবং যদি কোনো সাক্ষী উপস্থিত থাকে সেই সাক্ষীগণকে কি জবানবন্দি গ্রহণ করবেন, এবং এই জবানবন্দিতে ম্যাজিস্ট্রেট এবং ফরিয়াদি মানে বাদী এবং যদি কোনো সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় সেই সাক্ষীও কি স্বাক্ষর করবেন ওই ফরিয়াদির আপনার ওই জবানবন্দিতে। ফরিয়াদিকে পরীক্ষা করার পর ম্যাজিস্ট্রেট আপনার যদি মনে করেন যে এই মামলাটা আপনার আমলে নেওয়া মতো প্রিমিয়া ফেসি আছে, যদি প্রিমিয়া ফেসি আছে, যদি এটা মনে হয় তাহলে মামলাটা আমলে নেবেন। আর আমলে যদি মনে হয় যে প্রিমিয়া ফেসি নাই, তাহলে মামলাটা খারিজ করে দিবেন। এখন এই 200 ধারাতে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণ করা হচ্ছে বাধ্যতামূলক। ম্যাজিস্ট্রেট বাধ্যতামূলকভাবে জবানবন্দি গ্রহণ করবেন। এখন
তিনটা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এক নম্বরটা হচ্ছে যদি অভিযোগকারী লিখিতভাবে অভিযোগ দায়ের করে, যদি আদালত বা সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে সংঘটিত কোনো অপরাধের জন্য লিখিত নালিশ করেন। আর যদি পূর্বে যদি কোনো ম্যাজিস্ট্রেট আপনার কি করেন জবানবন্দি গ্রহণ করে থাকেন, তাহলে পরবর্তীতে আর জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। মানে একবার এক ম্যাজিস্ট্রেট আপনার মামলাটা কি করেছে, জবানবন্দি নিয়ে আমলে নিয়ে আরেক ম্যাজিস্ট্রেটের কাছে ট্রান্সফার করে দিয়েছে। যখন ট্রান্সফার করে দিল, অন্য ম্যাজিস্ট্রেটের আর প্রয়োজন নাই ফরিয়াদির সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা। মানে প্রাথমিক স্টেজে আর আপনার জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এখন দেখেন, তাহলে আমরা দেখলাম যেখানে কমপ্লেন রেজিস্টার্ড বা লিখিত অভিযোগ লিখিত আকারে আপনার নালিশ এর মাধ্যমে যে মামলাগুলো তৈরি হয় সেটা হচ্ছে সিআর মামলা, এবং এই মামলাগুলো আমরা ম্যাজিস্ট্রেটের কাছে দিই বা কোর্টে গিয়ে এই মামলাগুলো আমরা করে থাকি। আর এখানে আপনার যে ফরিয়াদি থাকবে এবং যদি কোনো সাক্ষী উপস্থিত থাকেন তাদের জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক। এখন এই যে 200 ধারাতে আপনার তিনটা ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। একটা যদি লিখিত আকারে অভিযোগ দেওয়া হয়, আরেকটা সরকারি কর্মচারী হলে, আরেকটা পূর্বে যদি বক্তব্য নিয়ে থাকে বা জবানবন্দি যদি পূর্বে যদি নিয়ে থাকে, তাহলে জবানবন্দি নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জবানবন্দিতে স্বাক্ষর করবেন ম্যাজিস্ট্রেট, ফরিয়াদি আর হচ্ছে সাক্ষী যদি থাকে। দেখেন, তারপরে গিয়ে 201 ধারাতে বলতেছে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে পারেন না সেক্ষেত্রে বিধান। এখন একটা মামলা ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন না, যদি আমলে নিতে না পারেন, তার যদি এখতিয়ার না থাকে, সেই ম্যাজিস্ট্রেটের যদি এখতিয়ার না থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? যদি অভিযোগটা যদি লিখিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ পূর্বক উক্ত অভিযোগটি অভিযোগকারিণী সহ বা অভিযোগকারী সহকে লিখিত হইলে ফেরত দিবেন। আর যদি মৌখিক অভিযোগ হয়, তাহলে আপনার উপযুক্ত আদালতে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। দেখেন, এখানে কিন্তু দুইটা বিষয় ক্লিয়ার আছে। একটা হচ্ছে লিখিত অভিযোগ হইলে বা রিটেন যদি কমপ্লেন্ট হয়, তাহলে রিটার্ন করে দিবেন, মানে ফেরত করে দিবেন। আর যদি মৌখিক হয়, তাহলে কি করবেন? ডাইরেকশন দিবেন, ডাইরেক্ট টু গোয়িং অন প্রপার কোর্ট। তাহলে প্রপার কোর্টে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। এখানে কিন্তু আপনারা কিন্তু একটু কি করবেন, মার্ক করে পড়বেন যে এটা লিখিত নাকি মৌখিক। তাহলে মৌখিক হইলে কিন্তু ওই উপযুক্ত কোর্টে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন, আর যদি লিখিত হয় তাহলে ফেরত দিবেন। এখান থেকে টেকনিক্যাল প্রশ্ন হয়, এই জন্য আমি একটু ভেঙে বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 201 ধারা। তারপরে দেখেন, এখানে আপনার কি হইতে পারে, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার নাই। যদি এখতিয়ার না থাকে, তাহলে উপযুক্ত আদালত লিখিত হলে ফেরত পাঠাবেন। আর যদি আপনার মৌখিক হয়, তাহলে উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ প্রদান করবেন। দেখেন, 202 ধারাতে বলতেছে পরোয়ানা ইস্যু স্থগিত এবং অনুসন্ধানের নির্দেশ। ম্যাজিস্ট্রেট আপনার এই 200 ধারাতে জবানবন্দি গ্রহণ করার পরে যদি দেখে যে ফরিয়াদিকে পরীক্ষাপূর্বক কোনো সন্দেহ হলে ম্যাজিস্ট্রেট পরোয়ানা বা সেমন ইস্যু স্থগিত করে অনুসন্ধান বা তদন্ত করার নির্দেশ প্রদান করতে পারবেন। আমরা জানি যে একটা সিআর মামলা যখন দায়ের করা হয়, এই দায়ের করার পরে যদি ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয়, তাহলে তদন্ত দেয়। আর যদি দেখা যায় যে মোটামুটিভাবে নিশ্চিত হয় যে না ঘটনাটা ঘটেছে,
এবং অভিযোগ অনেক বেশি গুরুতর না, তখন দেয় হচ্ছে আপনার সমন, বা যদি দেখে যে আরেকটু গুরুত্বপূর্ণ তখন দেবে হচ্ছে আপনার গ্রেপ্তারি পরোয়ানা। আর যদি দেখা যায় যে আপনার এই সন্দেহ যদি হয়, তাহলে দেবে হচ্ছে আপনার অনুসন্ধান। আর যদি দেখা যায় যে আপনার কোনো সন্দেহ নাই, মামলাটা ঘটেছে বলে যদি সে বিশ্বাস করে ম্যাজিস্ট্রেট, তাহলে কি করবে, সমন দিবে। যদি অভিযোগ যদি গুরুতর হয় বা আমলযোগ্য যদি কোনো অপরাধ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, ওয়ারেন্ট ইস্যু করবেন। এখন এই যে আপনার 202 ধারাতে কি করলো, পরোয়ানা ইস্যু স্থগিত করলে। এখানে পরোয়ানা বলতে দুইটা জিনিস বোঝাচ্ছে, একটা হচ্ছে আপনার সমন, আরেকটা হচ্ছে ওয়ারেন্ট। একটা হচ্ছে সমন আর একটা হচ্ছে ওয়ারেন্ট। তাহলে দুইটা জিনিস স্থগিত করে যাবে কোথায়, তদন্তে। এখন তদন্ত করবেন কে, তদন্ত করবেন ম্যাজিস্ট্রেট নিজে, তার অধ্যস্তন কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা, অথবা কোনো পুলিশকে আপনার তদন্তের নির্দেশ দিতে পারেন। এখানে পিবিআই আছে, এখানে ওসি আছে, এসআইকে দিতে পারেন, এখানে সিআইডিকে দিতে পারেন, কোনো সমাজসেবা অধিদপ্তরকে দিতে পারেন, বা কোনো অর্গানাইজেশনকে দিতে পারেন তদন্ত করার জন্য। এখন এই তদন্তটা করবেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। যেখানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হচ্ছে না, সেখানে তাহলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করবেন, অনুসন্ধান করবেন। এখন দেখেন, এই তদন্ত দেওয়ার পরে বা অনুসন্ধান দেওয়ার পরে পুলিশ যে আপনার অনুসন্ধান করবেন, এই অনুসন্ধানে যদি পুলিশ যদি চূড়ান্ত রিপোর্ট দেয় বা ফাইনাল রিপোর্ট যদি দেয়, তাহলে কি করবেন, ফাইনাল রিপোর্ট যদি দেয়, তাহলে আপনার আসামিদের খাই করবেন, অব্যাহতি প্রদান করবেন। আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি প্রদান করবেন, মানে মামলাটা আপনার কি হবে, ওই যে আসামিগুলো আছে, ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট বলতে বোঝায় যে অভিযোগের সততা পাওয়া যায় নাই, বা অভিযোগ যেটা করেছে সেটা সত্য নয়, মিথ্যা অভিযোগ করেছে। মিথ্যা অভিযোগ করেছে যখন দেখবে যে এই মিথ্যা অভিযোগ করেছে, তখন ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার মামলার যতজন আসামি আছে তাদের অব্যাহতি দিবেন। ম্যাজিস্ট্রেট যখন অব্যাহতি দিবেন, তখন আপনার করণীয় কি, আপনি তখন কি করবেন বলেন? বা এই যে আপনার চূড়ান্ত রিপোর্ট দিল, চূড়ান্ত রিপোর্টের ফলে আসামিদের অব্যাহতি দিচ্ছে, তখন আপনি কি করবেন? নারাজি পিটিশন দিব। নারাজি পিটিশন দিবেন। আমি গত বৃহস্পতিবারে প্রায় 15 মিনিট মতো হেয়ারিং করলাম একটা নারাজি পিটিশনের। লং টাইম ধরে অনেক সুন্দর করে, অনেক ভালো করে নারাজির একটা হেয়ারিং করলাম, কিন্তু আমার যে বাদী ছিল সে একটু আনসাউন্ড মাইন্ডেড, কিন্তু প্রপার কোনো ইনফরমেশন কোর্টকে দিতে পারে নাই। আমি কোর্টকে সন্তুষ্ট করতে পারলেও আমার যে বাদী ছিল সে বাদী সন্তুষ্ট করতে পারে নাই। আশা করি মামলাটা খারিজ করে দিবে। এখন আপনি কি করবেন, নারাজি দিবেন, অথবা এই কোর্টের আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন। দেখেন, আপনি নারাজিতে চলে গেলেন, যখন আপনি নারাজি দিয়ে দিলেন, এই নারাজি দেওয়ার পরে তারপরে গিয়ে আপনি কি করতে পারবেন, তখন ওই বিচারক নারাজিটা গ্রহণ করতে পারে অথবা খারিজ করে দিতে পারেন। যদি নারাজি খারিজ করে দেয়, তখন আপনি কি করতে পারবেন, নতুন করে ফ্রেশ করে মামলা করতে পারবেন, অথবা রিভিশন করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে নারাজি পিটিশন দায়ের করলে আদালত যদি মামলা যদি খারিজ করে দেয়, তাহলে কি হবে, তাহলে আপনি ফরিয়াদি, আপনি হচ্ছে রিভিশন করতে পারবেন অথবা নতুন করে মামলা দায়ের করতে পারবেন। এখন দেখেন, এই যে 300 ধারাতে মামলা খারিজ করবেন, 203 ধারাতে মামলা খারিজ করবেন, দেখেন নিম্নলিখিত কারণে আপনার ম্যাজিস্ট্রেট নালিশটা খারিজ করে দিতে পারেন। 200 ধারার অধীন ফরিয়াদিকে পরীক্ষামূলক ম্যাজিস্ট্রেটের নিকট যদি অপরাধটি সংগঠিত হয়েছে বলে যদি মর্মে যদি বিশ্বাস না হয় বা সন্তুষ্ট যদি না হয়,
202 ধারার অধীন অনুসন্ধানপূর্বক ঘটনা সত্য নয় মর্মে যদি মনে হয় বা প্রতীয়মান হয়, বা যদি কোনো রিপোর্ট পুলিশ যদি আপনার দিয়ে দেয়, ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়, তখন ম্যাজিস্ট্রেট আপনার মামলাটা খারিজ করে দিতে পারেন। এখন দেখেন, ফাইনাল রিপোর্ট দিক বা যে রিপোর্টই দিক না কেন, ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার সুপ্রিম পাওয়ার এক্সারসাইজ করে সে কিন্তু চাইলে মামলাটা গ্রহণ করতে পারেন, মামলাটা গ্রহণ করতে পারে। তারপর দেখেন, তাহলে আমরা কি পাইলাম যে 203 ধারাতে মামলা খারিজ করবেন কয়টা প্রেক্ষাপটের উপর? 3টা প্রেক্ষাপটের উপর। একটা হচ্ছে আপনার 200 ধারার অধীন আপনার জবানবন্দি যদি সন্তুষ্ট না করতে পারে বা প্রিমিয়া ফেসি নাই বলে যদি প্রতীয়মান হয়। আরেকটা আপনার এই পুলিশ ফাইনাল রিপোর্ট দিলে তখন, এবং 202 ধারার অধীন যদি আপনার অনুসন্ধানপূর্বক যদি সততা পাওয়া যায় নাই মর্মে যদি প্রতীয়মান হয়। তাহলে আপনার এই 3টা গ্রাউন্ডসের উপর 203 ধারাতে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? মামলা খারিজ করে দিতে পারেন। যদি আপনার ম্যাজিস্ট্রেটের কাছে যদি নারাজি করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট আপনার মামলা খারিজ করতে পারেন অথবা অধিকতর তদন্তের নির্দেশ প্রদান করতে পারেন, এটা তো আমি বললাম। তারপর দেখেন, 204 ধারাতে বলতেছে যে পরোয়ানা ইস্যু, অপরাধ সংগঠিত হয়েছে মর্মে যদি প্রতীয়মান হয়, ফরিয়াদিকে পরীক্ষাপূর্বক, পরীক্ষা ব্যতীত অন্যান্য ডকুমেন্ট পরীক্ষাপূর্বক ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট সমন অথবা আপনার ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। তারপর দেখেন, এই 203 ধারাতে এবং 204 ধারাতে যদি ম্যাজিস্ট্রেট কোনো মামলা যদি খারিজ করে দেয়, তাহলে ফরিয়াদি রিভিশন করতে পারবে এবং নতুন করে মামলা দায়ের করতে পারবে। এখন দেখেন, এই যে আপনার 203 ধারাতে মামলা যে খারিজ করলো, এইটা কখনো আপনার কি হবে না? খালাস হবে না বা অব্যাহতি হিসেবে গণ্য হবে না। দেখেন, তাহলে আপনি কি করতে পারবেন? মামলাটা খালাস করে দিলে নতুন করে মামলা দায়ের করতে পারবেন এবং রিভিশন দায়ের করতে পারবেন। এখন শুধুমাত্র 204 ধারাতে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করতে পারে কোন প্রেক্ষাপটে? শুধুমাত্র একটা প্রেক্ষাপটে মামলা খারিজ করতে পারে, সেটা হচ্ছে যদি এই যে পরোয়ানা ফি, মানে সমন পাঠানোর যে জন্য যে খরচ, এই খরচটা যদি বাদী না দেয়, তাহলে মামলাটা খারিজ করে দিতে পারেন, খারিজ করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার 204-এর উপধারা 3 অনুযায়ী। দেখেন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা জানি যে 203 ধারাতে মামলা খারিজ করবে হচ্ছে যদি ঘটনার সততা না পাওয়া যায়, আর 204 ধারাতে 204-এর উপধারা 3-এ মামলা খারিজ করবেন যদি এই আপনার প্রসেস ফি যদি দাখিল না করে বা পরোয়ানা দেওয়ার জন্য বা আপনার সমন দেওয়ার জন্য যে ফিটা আছে, এই ফিটা যদি পরিশোধ না করে, তাহলে কি করবেন? মামলাটা খারিজ করে দিবেন। খারিজ করে দিলেই কি হবে? রিভিশন। মামলা খারিজ করলে রিভিশন। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? যে 200 ধারাতে পরীক্ষা করবেন, ফরিয়াদিকে, সাক্ষীকে জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক, এটা হচ্ছে সিআর মামলা, কমপ্লেন রেজিস্টার্ড। আর 201 ধারাতে আমরা পাইলাম যদি ম্যাজিস্ট্রেটের এখতিয়ার না থাকে, তাহলে মামলাটা ফেরত দিবেন যদি লিখিত হয়, আর যদি মৌখিক হয় তাহলে উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ প্রদান করবেন। এখন 202 ধারাতে কি বলতেছে?
202 ধারাতে বলতেছে যে আপনার অনুসন্ধানের নির্দেশ প্রদান করা। এই যে পরোয়ানা স্থগিত রাখা অনুসন্ধানের নির্দেশ, যদি বিচারকের সন্দেহ হয় তাহলে কিন্তু সমন দিবে না, ওয়ারেন্ট দিবে না, তখন দিবে অনুসন্ধান, যে একটা তদন্ত হয়ে আসুক। তদন্তে কি রিপোর্ট আসে দেখি আমরা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট খুবই ভিন্ন। আমি যে মামলা নারাজি করলাম ওই মামলাতে পুলিশ অফিসার অসংখ্যবার শবার ফোন দিয়েছে, কিছু টাকা চাইছিল, প্রায় 30,000 মতো টাকা চাইছিল, টাকা দিয়ে নেই, পরে বিরুদ্ধে রিপোর্ট দিয়ে দিয়েছে। এখন আমি তো ওইভাবে ডাইরেক্টলি কোর্টে তো শো করা যায় না বা বলা যায় না। তাদের আমি কোর্টের কাছে বললাম, লাস্ট ফিনিশিং একটা ওয়ার্ড বললাম যে বিজ্ঞ আদালত, আমার ক্লায়েন্ট অর্থনৈতিকভাবে অসচ্ছল, প্রতিবেদন আমাদের বিপক্ষে আসছে, আমরা চরমভাবে সংক্ষুব্ধ, আমরা প্রতিকার চাই। এইটা বললাম। তারপরেও আসলে মানে ওই আমার যে বাদী ছিল উনার একটু বললাম না, একটু আনসাউন্ড মাইন্ডেড, ও আসলে গুছায় কথা বলতে পারে না। এখানে যৌতুকের দাবি ছিল হচ্ছে 8 লাখ টাকা এবং 20% জমি। ও এরমভাবে বলছে, মানে ওর জবানবন্দিতে চলে আসছে যে সেপারেট আসামি হচ্ছে 5 লাখ 10 লাখ করে করে এক একজন চাইছে। তাহলে যৌতুকের পরিমাণ হয়ে গেছে আপনার 17 লাখ 18 লাখ টাকা। আরও বিভিন্ন রং ইনফরমেশন দেওয়ার কারণে পরবর্তীতে আসলে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, আপনারা যখন মামলা পরিচালনা করবেন এগুলো একটু সতর্কতার সাথে আপনারা ডিল করবেন। যদিও আমরা অনেক সচেতন, তারপরে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যায়। তারপরে 203 ধারাতে মামলাটা খারিজ করে দিবেন। কেন খারিজ করবেন? যদি সততা পাওয়া যায় নাই, রিপোর্ট আমাদের পক্ষে আসে নাই, অনুসন্ধানে আমাদের পক্ষে আসে নাই, 202 ধারার অনুসন্ধানে আমাদের বিপক্ষে আসছে, তখন হচ্ছে মামলাটা খারিজ করে দিবেন। আর 204 ধারাতে পরোয়ানা ইস্যুর জন্য বা আপনার প্রসেস ফি দাখিলের জন্য যদি ফি প্রদান করা না হয় তাহলে মামলাটা খারিজ করে দিবেন। এই সবগুলোর প্রতিকার একটাই, সেটা হচ্ছে রিভিশন। এবং আপনার ফাইনাল রিপোর্ট আসলে আমরা কি করব, আমরা নারাজি পিটিশন দিব, নারাজি পিটিশন গ্রহণ করতে পারে অথবা আপনার প্রত্যাখ্যান করতে পারে। যদি গ্রহণ করে তাহলে আমলে নেবেন, আমলে নিয়ে পুনরায় হচ্ছে আপনার সমন দিবেন বা ওয়ারেন্ট দিবেন বা তদন্ত দিতে পারেন। আর যদি আমলে না নেন তাহলে কি করবেন, মামলাটা খারিজ করে দিবেন। দ্যাটস ইট। তারপর আমরা চলে যাব 205 ধারাতে, আসামির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। সমন প্রেরণ করার পর ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিয়ে অ্যাডভোকেটের মাধ্যমে হাজিরা প্রদানের নির্দেশ প্রদান করতে পারেন। এক্ষেত্রে আপনার যাদের বয়স অনেক বেশি, যারা হাঁটাচলা করতে পারে না, বা যারা হাসপাতালে ভর্তি আছে, বা চরমভাবে আপনার বিকারগ্রস্ত বা হচ্ছে আপনার রোগে আক্রান্ত, এই ধরনের ক্ষেত্রে এই 205 ধারার অধীন কী করা হয়, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা হয়। তারপরে হচ্ছে আপনার 205-এর গতে চলে যাবেন। 205-এর গতে বলতেছে যে সকল মামলা শুধু দায়রা আদালত কর্তৃক বিচার্য সেগুলো দায়রা আদালতে প্রেরণ, টাইটেলটা পড়বেন আর আপনার ভিতরে একবার রিডিং পড়বেন। একটা কোশ্চেন আছে পিলির, জাস্ট এটুকু পড়বেন। তারপরে চলে যাবেন 205-এর গ। এখানে যে সকল মামলা হচ্ছে শুধুমাত্র সিজিএম আর সিএমএম কর্তৃক, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, সেই মামলাগুলো তাদের কাছে প্রেরণ। তারপরে চলে যাব হচ্ছে আমরা 205-এর ঘতে। এখানে বলতেছে যে ক্ষেত্রে আপনার একটা নালিশি মামলায়, মানে একটা মামলা আপনি কোর্টে দায়ের করেছেন, সেই একই বিষয়ে একটা মামলা থানাতে দায়ের করা আছে, মানে দুইটা মামলা, ঘটনা একটাই, একটা ঘটনায় দুইটা মামলা অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে পদ্ধতিটা কি দেখেন। নালিশি মামলায় যে ক্ষেত্রে পুলিশ তদন্ত এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান অব্যাহত রেখেছে সেক্ষেত্রে বিধান, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান স্থগিত রাখবেন, স্থগিত রেখে পুলিশের নিকট কী করবেন, তার প্রতিবেদনটা চাইবেন। এই আপনার পুলিশের তদন্ত যখন প্রতিবেদনটা দিবেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে পুলিশ যদি সন্তুষ্ট, ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার কি করবেন, যদি পুলিশ যদি আপনার বলে যে ঘটনা ঘটেছে তাহলে আমলে নিতে পারেন, তারটা গ্রহণ করবেন। আর যদি ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট না হয়
তাহলে কি করতে পারবেন, পুনরায় সে নিজে তদন্ত করতে পারবেন বা অন্য কাউকে তদন্তের নির্দেশ প্রদান করতে পারবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় একটা পুলিশ তদন্ত আর একটা ম্যাজিস্ট্রেট তদন্ত যদি একই সাথে যদি একই ঘটনায় যদি অব্যাহত থাকে, তাহলে ম্যাজিস্ট্রেটের তদন্তটা স্থগিত রাখবেন। দ্যাটস দ্য পয়েন্ট। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। হ্যাঁ, এ হচ্ছে আমাদের হচ্ছে এই 200 থেকে 205-এর ঘ। তারপরে দেখেন, এই যে আপনার 200 ধারাতে যে আপনার যে মামলাটা হচ্ছে দায়ের করলেন, শুধু 200 ধারার মামলা না, আপনি থানার মামলা, কোর্টের মামলা, যে কোনো জায়গার মামলা, যে কোনো জায়গার মামলা ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190 ধারা অনুযায়ী, 190 ধারা অনুযায়ী। এখন কথা হচ্ছে যে কোন কোন ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারেন। মামলা আমলে নেবেন কত ধারা অনুযায়ী? 190 ধারা অনুযায়ী। সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন কত ধারা অনুযায়ী? 200 ধারা অনুযায়ী। ফরিয়াদি জবানবন্দি গ্রহণ করবেন কত ধারা অনুযায়ী? 200 ধারা অনুযায়ী। এখন আবার যে 154 ধারা অনুযায়ী যে মামলাটা আছে, ওই মামলাও আমলে নেবেন 190 অনুযায়ী। হ্যাঁ, এখন কথা হচ্ছে মামলা আমলে নিতে পারেন কোন কোন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে সেখানেই কোন ম্যাজিস্ট্রেট আসবে? ইম্পর্ট হবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চলে আসবেন। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আরেকটা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে দেখেন, এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট মামলা আমলে গ্রহণ করতে পারে। দায়রা জজ কি কখনো আপনার মামলা আমলে নিতে পারে বলেন তো? আপনার আদি এখতিয়ার অ্যাপ্লাই করতে পারে? দায়রা জজ কখনো কি না ভাইয়া, অ্যাপ্লাই করতে পারে না। অ্যাপ্লাই করতে পারে না, পারে না। পারে না, তাই তো? জি, দায়রা করে কোনো মামলা দায়ের। আর কেউ? আর আমি একটা কথা বলতে চাইছি একটু। হ্যাঁ, শিওর শিওর লতিফ ভাই। বিষয়টা হইলো যে 302 ধারাতে আমার একটা মামলা খারিজ করে দিছিল। এরপরে যায় ওইটার বিরুদ্ধে ওই বাদী আসি রিভিশন করছে। রিভিশন করার পর এরপরে রিভিশন কোর্ট এফআইআর আদেশ দিছে। আমরা হাইকোর্টে যাই কইছি যে এফআইআর আদেশ দিতে পারে না। এখন যাওয়ার পর হাইকোর্ট কইলো যে নিম্ন আদালতে আদেশটি যথাযথ সঠিক ছিল। হ্যাঁ আমরা গেলাম সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট কইলো কি যে এখন শুনানির জন্য রাখছে। এখন আমার একটা বিষয় হলো 436 ফৌজদারি কার্যবিধি ধারাতে পুনরায় ইনকোয়ারি দিতে পারে, ফার্দার ইনকোয়ারি, কিন্তু বাট মামলাটি এফআইআর আদেশ দিতে পারে না ডিভিশন কোর্ট। এখন আবার সুপ্রিম কোর্ট আমাকে বলতেছে আপনি কি কোর্ট স্ট্যান্ডার করে আসছেন নাকি কিভাবে আপনি হাইকোর্টে আসছেন? আমি বলতেছি যে আমি হাইকোর্টে আসছি, রিভিশন কোর্ট আমাকে সমন দিছে, আমি সমন পাই হাজির ওইখানে শুনানিতে শুনানি করছি, ওই জন্য আমি হাইকোর্টে আসছি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসছি। রিভিশনের আদেশের এখন কি বিরুদ্ধে স্যার গেছেন কোর্টগুলো আপনি? মামলা এটা প্রশ্ন করবেন হবে যে রিভিশনের আদেশের বিরুদ্ধে আমি আসছি হাইকোর্টে। না, আমরা ওই কথা বলছি, বলার পর কই যে আপনি তো রিভিশন কোর্টের আদেশের বিরুদ্ধে আপনি আসতে পারেন না। আমি বললাম তাহলে স্যার আমাকে নোটিশ করছে কেন? আমি পারি না ঠিক আছে, কিন্তু রিভিশন কোর্ট আমাকে নোটিশ করছে কেন? এখন নোটিশ করার এটা বলার পরও কয় যে না ওই কোর্টটা ভুল করছে। তো ওই কোর্টটা তো এফআইআর আদেশটা ভুল করছে, উনি তো অন্যায়ভাবে এটা দিছে, এটা তো হইতে পারে না। উনি ফার্দার ইনকোয়ারি দিতে পারে বা সমন দিতে পারে বা আমলে নেওয়ার আদেশ দিতে পারে, বাট উনি তো সরাসরি এফআইআর দিতে পারে না। এফআইআর দেওয়াতে তো আসামি পক্ষ ওই আদেশটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসছে। এখন কি আমি আপনার কাছে স্যার ওই রায়ের নকলটা পাঠিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন ওটা আমি কি রায়ের নকলটা ওটা কি আপনার পাঠিয়েছি। হাইকোর্ট কি চূড়ান্ত আদেশ দিয়েছে নাকি শুনানির জন্য রাখছে? না, হাইকোর্ট তো ওই যে পূর্বের আদেশ বল রাখি দিছে, আমি সুপ্রিম কোর্টে গেছি, স্টে দিয়ে দিছে, এখন শুনানি নিয়ে আছে।
ও আচ্ছা আচ্ছা, এই যে আপনার এই যে পূর্বের আদালত বলতে কোনটা, এই আপনার আমলি কোর্ট নাকি দায়রা জজ কোর্ট? তাহলে ওই যে আপনার যে কোর্টে রিভিশন কোর্ট, দায়রা কোর্টে আদেশটা বল রাখছে। ও আচ্ছা আচ্ছা, দায়রা কোর্টের আদেশ বহাল রাখছে। তো এই জন্য আমি সুপ্রিম কোর্টে গেছি। এখন আমাদের সুপ্রিম কোর্টে রেজাউল করিম স্যার ছিল, হ্যাঁ রেজাউল স্যার মানে ওই যে বিচারপতি সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে। তো হ্যাঁ ওনাকে আমরা বললাম যে স্যার এটা একটা অন্যায়, এই আইনে এই ফৌজদারি কার্যবিধিতে এই আইনে এটা কভার করে না স্যার। উনি এটা আইনটাকে অবৈধভাবে ব্যবহার করছে, আবার হাইকোর্টও ঠিক তাকে সমর্থন করছে। এখন আমরা স্যার এই জন্য সুপ্রিম কোর্টে আসছি। তো উনি দেখিল যে ঠিক আছে এটা বিচার আমলে দেখা যাবে। এখন আমি স্টে দিয়ে দিলাম, স্টে দিয়ে দিয়েছে 25 তারিখ পর্যন্ত, কালকে পর্যন্ত। কালকে আবার পুনরায় শুনানির জন্য আছে। জানায়েন তো আমার কি বলে, অ্যাপিলেট ডিভিশন কি বলে জানায়েন তো আমাকে। তবে রিভিশনে তো আপনার এফআইআর দেওয়ার আপনার কোনো আমলে নিতে বলতে পারে, বা আপনার মানে পুনরায় অনুসন্ধানের জন্য দিতে পারে, কিন্তু এফআইআর তো আমারও দিতে পারে না। যে উনি তো রিভিশন অর্ডারের জন্য এফআইআর আদেশ দিতে পারে না। হুম। এখন বাংলাদেশের স্যার সুপ্রিম কোর্ট কোন হাইকোর্ট কোন এই বিচারকরা সম্পূর্ণ ওই যে পেজ ভ্যালু দেখি অর্ডার দেয়, সব অন্যায় কাজগুলো করে। আমরা যারা পড়ালেখা করতেছি বাস্তবতার মিল নাই, টাকা দিতেছে ওই যে তদন্ত রিপোর্ট দিতেছে, টাকা নাই, রিপোর্ট নাই। এই দেশটা হয়ে গেছে সব একটা যাযাবর দেশের মতো। সেইটা এখানে আবার কিছু কিছু বিচারক আছে, তারাও আসলে ভালো আইন বোঝে না, হুটহাট করে কোর্টে চলে আসে, বইভাবে আইন বোঝে না, আইন চর্চা করে না, মোটামুটি উল্টাপাল্টা আদেশ টাদেশ দিয়ে দেয়। ভালো আমি accept হাইকোর্টে তো করতে চায় না। এভাবে স্যার ওই যে বিচারপতি খসরু সাহেবের ওয়াইফকে ধরাইছি আর কি, শ্যামন্তী ম্যাডাম। এরপরে যাই উনার ওয়াইফ হাজবেন্ড হইলো যাই খসরু সাহেব 16 নম্বর রিট পিটিশন শুনানি করে। তা আমি বললাম যে উনার বাসাতে আমি গেছি, একটা সম্পর্ক ছিল। আমি বললাম যে স্যার এই যে আপনার এই অর্ডারটা দিছে এটা একটা অন্যায় ভাবে হয়েছে না? ও অন্যায় আর দিক কি করবেন, হাইকোর্টের চেহারা দেখি বিচারপতিরা অর্ডার দেয়, এগুলো বলি লাভ কি? আমি বললাম যে তো স্যার না, এগুলো তো বাংলাদেশ এগুলো দিয়ে চলে না। হ্যাঁ তাই তো। হ্যাঁ তাহলে লতিফ ভাই, আমরা কালকের হিয়ারিংটা দেখি কি আদেশ হয়, আমাকে অবশ্যই জানাবেন। এটা একটা ইন্টারেস্টিং একটা আদেশ হবে, একটা প্রেসিডেন্ট হবে, ডিএলআর আসতে পারে। তো এটা কিন্তু লতিফ ভাই, এটা ডিএলআর আসার মতো একটা মামলা, ঠিক আছে? কারণ যদি অ্যাপিলেট ডিভিশন যদি আপনার এই দায়রা জজ কোর্টের যদি আপনার আদেশটা বহাল রাখা মানেই কিন্তু ডিএলআর চলে আসবেন, এবং এইটা দ্বারা অসংখ্য মামলার কিন্তু আপনার এই পুরো মোটিভ কিন্তু ঘুরে যাবে। কিন্তু তখন কিন্তু আপনার অন্যান্য দায়রা জজ কোর্ট যারা আছে তারাও কিন্তু আপনার এফআইআর বা আদার্স অন্যান্য কিন্তু অলরেডি আপনার চলে যাবে। কিন্তু এই আদেশের রেফারেন্স দেখায় আপনার কিন্তু অনেক অ্যাডভোকেট কিন্তু আপনার এই ধরনের আদেশ কিন্তু জোর করে নিয়ে নেবে। এটা একটা জাল দলিলের মামলা ছিল, ওইটা সাব রেজিস্ট্রার দলিলটা পক্ষে রিপোর্ট দি বিচার মামলা বাদীর বিরুদ্ধে আসছে, মামলাটা খারিজ করে দিছে 302 ধারাতে, সরি 303